আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। ইসি গঠনের রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ, চলতি সংসদ অধিবেশনেই আইন পাশের চেষ্টা থাকবে জানালেন কাদের। নির্বাচন কমিশন গঠনে আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, থাকছে সার্চ কমিটির বিধান। দৈনিক করোনা রোগী শনাক্ত ৬,৫০০ ছাড়ালো, রাজধানীতে আক্রান্তের ৬৯% ওমিক্রন। বন্দি বেচাকেনা ও দুর্নীতির দায়ে ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ, অবৈধ সম্পদের খোঁজে দুদক। হল ছাড়েনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। মন্ত্রিসভায় অনুমোদন দেয়া নির্বাচন কমিশন গঠন আইন সংসদের চলতি অধিবেশনেই পাশ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যদিও এ আইন পাশের পর্যাপ্ত সময় নেই ইঙ্গিত দিয়ে তিনি বলেন, অপেক্ষা করুন এবং দেখুন। তবে কোনো কিছুই অসম্ভব নয়। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপের শেষ দিনে সোমবার বিকেল ৪টায় শেখ হাসিনার নেতৃত্বে অংশ নেয় আওয়ামী লীগ। প্রায় ১ ঘণ্টার সংলাপে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে নির্বাচন কমিশন গঠন আইনের প্রস্তাব দেয় আওয়ামী লীগ। সংসদের চলতি অধিবেশনে আইনটি পাস হবে কিনা সে প্রশ্নের জবাবও দেন ওবায়দুল কাদের। সর্বাত্মক প্রয়াস অব্যাহত থাকবে। এর সঙ্গে যারা সংশ্লিষ্ট সবাই, যেহেতু এটা জনদাবি এবং এটা ৫০ বছর আগে এ ধরনের একটা আইন পাশ হওয়ার দরকার ছিল জাতীয় স্বার্থে, আগে হয়নি বলে এখন কেন হবে না? প্রক্রিয়া তো আছে, প্রক্রিয়া অনুযায়ী সব প্রচেষ্টা নিয়োগ করা হবে। তবে নতুন কমিশন নতুন আইনে হওয়ার মতো সময় না থাকার ইঙ্গিত দিয়ে আইন প্রণয়নের প্রক্রিয়া তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যদি আইনটা হয়ে যায় চূড়ান্ত, তাহলে এর অধীনই হবে। সম্ভব কিনা সেটা আইনের বিভিন্ন পর্যায়ের যে প্রক্রিয়া আইন পাশ হওয়ার, এগুলো অবলম্বন করার পর এটা বোঝা যাবে। আমাদের কাছে আইন পাশ করার কোনো ম্যাজিকের টাস্ক নেই। আইনের নিয়ম অনুযায়ী পাশ হবে। কাম অ্যান্ড সি, নাথিং ইজ ইম্পসিবল। মন্ত্রিসভায় অনুমোদিত আইনটি বিগত ৫০ বছরে কেউ করার উদ্যোগ না নিলেও বর্তমান সরকার নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, এটি দেশ ও গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধাবোধেরই প্রকাশ। পার্লামেন্টেই চূড়ান্তভাবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে রয়েছে নির্বাচন কমিশনার বাছাই করবে ৬ সদস্যের সার্চ কমিটি। প্রধান বিচারপতি আপিল বিভাগের একজন বিচারপতিকে এই সার্চ কমিটির চেয়ারম্যান করবেন। আরও বেশ কিছু বিধান রেখে করা আইন চলতি সংসদ অধিবেশনে উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। ৫০ বছরেও হয়নি নির্বাচন কমিশন গঠন আইন, যে কারণে বিভিন্ন রাজনৈতিক দলের বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন। এছাড়া ৩ দফায় নির্বাচন কমিশন গঠন করতে রাষ্ট্রপতিকে সংলাপ করতে হয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে। তাদের প্রস্তাব করা ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি গঠন করা হচ্ছে নির্বাচন কমিশন। চলমান সংলাপে বেশিরভাগ রাজনৈতিক দলও আইন করার প্রস্তাব দিয়েছে। আইনমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জানিয়েছেন, সময় স্বল্পতায় এবার আইন করা যাচ্ছে না। তবে সোমবার প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সচিব জানান, রাষ্ট্রপতির নির্দেশে ৬ সদস্যের সার্চ কমিটি করা হবে। প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি কমিটির চেয়ারম্যান হবেন। এছাড়া থাকবেন হাইকোর্টের একজন বিচারক, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, পিএসসির চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি মনোনীত ২ জন বিশিষ্ট নাগরিক। যেহেতু এর আগে আইন ছিল না, ইতিপূর্বে যেসব ইলেকশন কমিশনগুলো গঠন করা হয়েছে সেগুলো এই আইনের অধীনেই করা হয়েছে বলে ধরে সেগুলোকে একটা হেফাজত করা হয়েছে আর কি। ডিটেইল আপনার একটা বিধি করে দেওয়া হবে যাতে প্রসিডিউরাল সাইটগুলোর জন্য বারবার আইন সংশোধন করতে না হয়। সচিব আরও জানান, আইন অনুযায়ী সিএসসি বা ইসি হতে হলে বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স হতে হবে কমপক্ষে ৫০ বছর। সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা বিচার বিভাগে কমপক্ষে ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চিফ জাস্টিসের কথা যেরকম বলা আছে, উনি কোথাও কিছুই করতে পারবেন না। চিফ ইলেকশন কমিশনার হিসেবে যদি একবার করে থাকেন উনি আর কখনো যোগ্য হবেন না, কিন্তু যদি ইলেকশন কমিশনার থাকেন উনি কেবলমাত্র চিফ ইলেকশন কমিশনারের জন্য আপনার বিবেচ্য হতে পারবে। চলতি সংসদ অধিবেশনেই উঠতে পারে এই আইনটি। তবে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হওয়ার আগে আইনটি পাশ করা সম্ভব হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। এই লক্ষ্যে গণতন্ত্র আইনের শাসন। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে শনাক্ত করোনা রোগীর ৬৯% এখন ওমিক্রনে আক্রান্ত, যা 10 দিন আগে ছিল মাত্র 13 ভাগ। দুপুরে সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করছে, সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে পরিস্থিতি বিপজ্জনক হবে। গত ১১ ডিসেম্বর দেশে প্রথম শনাক্ত হয় করোনার নতুন ধরন ওমিক্রন। এরপর তা ছড়িয়ে পড়ে দ্রুত। রাজধানীর বাসাবো, বনানী, মহাখালী, চানখারপুল ও উত্তরায় মিলেছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। ঢাকার বাইরেও যশোরে শনাক্ত হয়েছে ওমিক্রন। সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজধানীতে ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে। 10 দিনেই ওমিক্রন শনাক্তের হার বেড়েছে ৫৬%। ঢাকার বাইরেও একই অবস্থা বলে মনে করেন মন্ত্রী। আমরা যে ঢাকায় কিছু জরিপ করেছি, পরীক্ষা করেছি, জিনোম সিকোয়েন্সিং করেছি, তার মধ্যে দেখা গেছে যে ওমিক্রন এখন ৬৯%-এ উন্নীতি হয়েছে। তো ঢাকার বাইরেও আমরা মনে করি একই হার হবে এবং ইনফেকশন রেট 18% এ কারণেই হচ্ছে। 1 মাসের ব্যবধানে দেশে করোনা শনাক্তের হার 1 ভাগ থেকে বেড়ে হয়েছে 21 ভাগ। দৈনিক শনাক্তের সংখ্যা 200 থেকে বেড়ে ৬,০০০ ছাড়িয়েছে। ওমিক্রনের পাশাপাশি দ্রুত ছড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্টও। এই আক্রান্তের হারটা বেড়ে যাওয়াটা আমাদের জন্য একটা অশুভ ইঙ্গিত। আমরা যদি নিজেদেরকে সংবরণ না করি এবং আমরা যদি এটাকে প্রতিহত করার প্রচেষ্টা অব্যাহত এবং শক্তিশালী না করি, তাহলে পরে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। দেশে করোনায় গত 1 মাসে মারা যাওয়া ব্যক্তিদের ৮০ ভাগই টিকা নেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে একদিনে করোনার নতুন রোগী ৬,৬৭৬ জন, শনাক্তের হার 20% ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় করোনায় আরও 10 জন মারা গেছেন। সংক্রমণ রোধে টিকা নেওয়া ও বিধিনিষেধ মেনে চলার উপর জোর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিদিনই দেশে বাড়ছে করোনা সংক্রমণের হার। সোমবার ৩১,৯৮০ নমুনা পরীক্ষায় নতুন রোগী ৬,৬৭৬ জন। এ নিয়ে মোট করোনা রোগী বেড়ে ১৬,২৪,৩৮৭ জন। শনাক্তের হার ২০.৮৮%, যা আগের দিনের চেয়ে প্রায় ৩% বেশি। দেশে করোনায় আরও 10 জনের প্রাণহানি হয়েছে, এর মধ্যে পুরুষ 4 ও নারী 6 জন। এ নিয়ে মোট প্রাণহানি ২৮,১৫৪ জনের। সংক্রমণ রোধে সব ধরনের সামাজিক অনুষ্ঠান, জনসমাগম বন্ধ রাখার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সর্বপ্রকার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। মেলা চলছে, তারপরে বই মেলা হবে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এই ব্যাপারে বলছি যে আমরা কিন্তু ওই জায়গাটাতে অনড় আছি, আমরা কিন্তু ওটাই বলছি যে বন্ধ রাখুন, বন্ধ রাখতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মানাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে একযোগে কাজ করার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা চাই যে এটা স্ট্রংলি সবাই মানতে বাধ্য হোক এবং এই বাধ্য হওয়ার জন্য যেটা করার দরকার সেটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা জানাবো। তবে এখনই লকডাউন দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে করোনার বিধিনিষেধের মধ্যেই শতভাগ যাত্রী নিয়ে চলছে গণপরিবহন। সিট না পেয়ে অনেকে গাদাগাদি করেই ছুটছেন গন্তব্যে। পরিবহন চালক ও হেলপারদের টিকা নিশ্চিতের নির্দেশনা থাকলেও অনেকেই টিকা ছাড়াই চলছেন সড়কে। বিধিনিষেধ বাস্তবায়নে বিআরটি এর মনিটরিংও ঢিলেঢালা। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় 13 জানুয়ারি 11 দফা নির্দেশনা দেয় সরকার। তবে প্রতিনিয়ত নানা অজুহাতে নির্দেশনা সড়কে মানা হচ্ছে না। সকাল থেকেই গণপরিবহনে দেখা গেছে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরার উদাসীনতা। অধিকাংশ পরিবহনে নেই হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা। যাত্রী চালক সহ অনেকের মুখেই ছিল না মাস্ক। অনেক পরিবহনে ঠাসাঠাসি করে দাঁড় করিয়ে যাত্রী পরিবহন করা হয়েছে। যাত্রী সব যারা দাঁড়ায় করা নিতেছে, আবার করোনার কথা শুনতেছি যে এক সিট খালি আগের মতন আসবে, কিন্তু কিছুই হচ্ছে না। তারা বলতেছে যে খালি আছে, তা আমাদের নির্দেশনা আমরা পাইনি। তারা বলতেছে যে সরকার আমাদের তো ওরকমের বলে না। এখন তো ভ্যাকসিন দিতে পারতাছি না, সময় লাগে। এত মন করেন যে ইয়া আছে সিরিয়ালে যাওয়ার লাগে 2-2.5 ঘন্টাতে খারাই যাওয়ার লাগে যায়। বিধিনিষেধ মানাতে সড়কে ছিল বিআরটি এর ঢিলে ঢালা অভিযান। স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। ড্রাইভার যারা আছেন বা স্টাফরা যারা আছেন তারা টিকা নিয়েছেন কিনা, তাদের কাছে টিকা সনদ আছে কিনা এটা দেখছি, এবং এর পাশাপাশি যারা জনসাধারণ আছে সবাই মাস্ক ব্যবহার করছে কিনা। কোনো যাত্রী দাঁড়িয়ে যেতে পারবে না বা নির্ধারিত আসনের অতিরিক্ত কোনো যাত্রী থাকবে না। স্বাস্থ্যবিধি নিশ্চিতে 11 দফা নির্দেশনা কার্যকর করা না হলে দ্রুত পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি বিভিন্ন দেশে যে সব লবিস্ট নিয়োগ করেছে সেই টাকার উৎস জানতে চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। একাদশ সংসদের 16তম অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে তিনি এ জিজ্ঞাসা করেন। আর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, সারা বিশ্বে টিকার ঘাটতি সত্ত্বেও দেশের প্রায় 65% শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে। সোমবার স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় সংসদ। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব ও আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। আমার এই আলোচনায় আমি বিশেষভাবে এ সময় শিক্ষা উপমন্ত্রী জানান, সারা বিশ্বে টিকার ঘাটতির মধ্যেও সরকারের আন্তরিকতায় এরই মধ্যে প্রায় 65% শিক্ষার্থীকে টিকা দেয়া সম্ভব হয়েছে। গতকাল পর্যন্ত 77,18,337 জন অর্থাৎ প্রায় 64.4% শিক্ষার্থীকে আমরা প্রথম ডোজ ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি। এটা পৃথিবীর অনেক দেশের জনসংখ্যাও এত বিশাল জনসংখ্যা নেই, কিন্তু আমাদের শিক্ষার্থীদের জনসংখ্যা এত বেশি এবং এটা আমরা শিক্ষার্থীদেরকে দিতে পারছি স্কুল পর্যায়ে। আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় যাবার বাসনায় বিভিন্ন দেশে যেসব লবিস্ট নিয়োগ দিয়েছে তার সকল প্রমাণপত্র হাতে এসেছে। এসব টাকার উৎস জানতে চান তিনি। একিন গাম্পান অ্যাসোসিয়েটস, আমি ডকুমেন্টটি আপনাকে দিচ্ছি। এখানে বিএনপির নয়া পল্টন অফিসের ঠিকানা দিয়ে তাদের সাথে চুক্তি করা হয়েছে মাসিক $50,000 বিনিময়ে, এবং সেটা 3 বছর অব্যাহত ছিল। বছরে আসে $6 লাখ, 3 বছর আসে প্রায় $2 মিলিয়ন। একটা ডকুমেন্টে এরকম আমার 10টি ডকুমেন্ট আছে মাননীয় স্পিকার। বিএনপিকে জিজ্ঞেস করতে হবে এই টাকা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে গেছে কিনা। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের পর স্পিকার শিরিন শারমিন চৌধুরী আগামী 23 জানুয়ারি সকাল 11টা পর্যন্ত সংসদ মুলতবির ঘোষণা দেন। 23 জানুয়ারি 2022। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মতো আগামী সংসদ নির্বাচনী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে দৈনিক ভোরের আকাশ পত্রিকার আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। অনিয়মের খবর প্রকাশের পাশাপাশি সরকারের উন্নয়নের খবরও তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, বিএনপি প্রকাশ্যে নির্বাচনে অংশ না নিলেও নানাভাবে তারা নির্বাচনে এসে নির্বাচনী ব্যবস্থা নিয়ে মিথ্যাচার করছে। অনুমোদনহীন অনলাইন মাধ্যম বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আগামীতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান তথ্যমন্ত্রী। ইতিমধ্যে 400-র বেশি পত্রিকার ডিক্লারেশন বাতিল করার জন্য বিভিন্ন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে, কারণ এই পত্রিকাগুলো ব্রিফকেস বন্দি পত্রিকা। এই পত্রিকাগুলোর যিনি সম্পাদক, তিনি প্রকাশক, তিনি আবার রিপোর্টার, তিনি আবার বিল কালেক্টর। তো এই ধরনের পত্রিকা বন্ধ করার আমরা উদ্যোগ গ্রহণ করেছি।
বন্দি বেচাকেনা, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে বরিশাল ও ময়মনসিংহে ডিআইজি প্রিজন্স টিপু সুলতান ও জাহাঙ্গীর হোসেন ছাড়াও 2 জেলারকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সোমবার সকাল 10টা থেকে পর্যায়ক্রমে তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারী পরিচালক শাহিদুজ্জামান। এই কারা কর্মকর্তাদের অবৈধ সম্পদ অনুসন্ধান করা হচ্ছে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বিভিন্ন কারাগারে 2019 সালে অনুসন্ধান চালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চাঞ্চল্যকর অনেক তথ্য উঠে আসে। জানা যায়, কারাগারে যাওয়া নতুন বন্দীদের প্রথমে রাখা হয় আমদানি ওয়ার্ডে। সেখানেই বাছাই করা হয় কোন বন্দী যাবে কোন ওয়ার্ডে। ওয়ার্ড নিয়ন্ত্রক হিসেবে পুরনো বন্দীরা নতুন বন্দীদের কিনে নেয় বিভিন্ন দামে। রাখা হয় হাসপাতাল বা ওয়ার্ডে। ওয়ার্ডে 1 হাত জায়গার জন্য গুনতে হয় 3000 টাকা। এছাড়া মোটা কম্বল ও অতিরিক্ত কম্বল পেতে খরচ 5000 টাকা। এছাড়াও বন্দীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার বদলে দফায় দফায় অর্থ আদায় করে তারা। কারা কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকা দিয়ে এসব ওয়ার্ড কিনে নেয় পুরনো বন্দীরা। এরকম নানা অভিযোগে 2 সপ্তাহ আগে কারা অধিদপ্তরের সাবেক ও বর্তমান 6 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক, যার মধ্যে বর্তমানে বরিশালে কর্মরত ঢাকা বিভাগের সাবেক ডিআইজি প্রিজন্স টিপু সুলতান, ময়মনসিংহের ডিআইজি প্রিজন্স জাহাঙ্গীর হোসেন, কুমিল্লায় কর্মরত জামালপুরের সাবেক জেলার আসাদুর রহমান ও সিরাজগঞ্জে কর্মরত বরিশালের সাবেক জেলার ইউনুস জামানকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। অসুস্থতার কারণ দেখিয়ে সাবেক আইজি প্রিজন্স আশরাফুল ইসলাম খান ও সাবেক অতিরিক্ত আইজি প্রিজন্স ইকবাল হোসেন দুদকের তলবে হাজির হননি। যে কোনো অনুসন্ধানের একটা পর্যায়ে হলো এই সামনাসামনি তাদের বক্তব্য নেওয়া। এরকম যদি বক্তব্য নেওয়া হয়, এর পরবর্তীতে আইন মোতাবেক কি গ্রহণ করতে হবে, কোন কার্যক্রম, সেটা তারা গ্রহণ করবেন। আর এ বিষয়ে বিস্তারিত তথ্যপত্র জেনে পরবর্তীতে আপনাদেরকে আমি জানাবো। বন্দি কেনাবেচার সিন্ডিকেটের সাথে আর কোন কোন কারা কর্মকর্তা জড়িত তা খতিয়ে দেখছে দুদক। তথ্য প্রমাণ পেলেই দায়ের হবে মামলা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল না ছেড়ে দিনভর আন্দোলন চালিয়েছে। ভিসির কার্যালয়ে ঘেরাও, একাডেমিক ভবনেও তালা দিয়েছে আন্দোলনকারীরা। এছাড়া উপাচার্যের পদত্যাগ দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করেছে শিক্ষার্থীরা। এদিকে রোববারের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে দিনভর উত্তাল ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যায় শিক্ষার্থীরা। ছাত্রী হলগুলোর প্রভোস্ট কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া সহ প্রতিটি হল নিয়ন্ত্রণে নেয় আন্দোলনকারীরা। উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলনে অংশ নেয় সাবেক শিক্ষার্থীরা। পরে নেওয়া হয় গণস্বাক্ষর। সবকিছু খোলা থাকবে। সে অনৈতিকভাবে আমাদের ভার্সিটি, আমাদের ক্যাম্পাস থেকে আমাদের বের করে দিবে, এটা আমরা মেনে নিতে পারি না। একমাত্র দাবি এই ভিসি ছাড়া আমরা চাই না। এই ভিসি ছাড়কে আমাদের ক্যাম্পাসের সকল স্টুডেন্ট বঞ্চিত ঘোষণা করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববারের সংঘর্ষের ঘটনাসহ সামগ্রিক বিষয় তদন্তে 8 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি যত দ্রুত পারে আমাদের ইউনিভার্সিটির ভিডিও ক্যামেরাগুলি আছে ওগুলির উপর থেকে তথ্য নিয়ে ওনারা একটা রিপোর্ট আমাদেরকে সাবমিট করবেন। উপাচার্য মন্তব্য করেছেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বহিরাগতরাই। খুবই অল্প সংখ্যক শিক্ষার্থী তারা হয়তো বিভ্রান্ত হয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। এবং আমি যতদূর জেনেছি এখানে অনেক বহিরাগত এসে সামিল হয়েছে এখানে, এবং বহিরাগতরা তাদেরকে ইন্ধন দিচ্ছে। উপাচার্যের বাসভবন ও ক্যাম্পাস জুড়ে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষার সাথে আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, তারা ভাইস চ্যান্সেলর মহোদয়ের বাসভবনের সামনে এই রাস্তাতে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছে। এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। 1 বছরে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে অন্তত 50%, আর মারা গেছে 2214 জন, যা 2020 সালের তুলনায় 54% বেশি। পুলিশ বলছে, সড়কে ট্রাফিক সংকটের কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বেপরোয়া মোটরসাইকেল চলাচল। বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজন ডিজিটাল মনিটরিং ও মোটরসাইকেলের সীমিত নিবন্ধন। নিবন্ধিত যানবাহনের সংখ্যা 50 লাখেরও বেশি, এর মধ্যে মোটরসাইকেলই 35 লাখের বেশি। তারপরও প্রতিদিন বাড়ছে নতুন মোটরসাইকেলের সংখ্যা। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, 2021 সালে মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে 2078টি।
মারা গেছে 2214 জন, আহত 1309 জন। 2020 সালের তুলনায় মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে 50%। ডাং নাম কিছু দেয় না, ওনে না ঢুকাইয়া দেয়, কোনো সেন্স নাই। তারা চায় যে একটা লোক কখন নামাই দিব, আবার আরেকটা লোক নিতে পারবে, এই জন্য তারা করে বেশি। ট্রাফিক বিভাগটা অ্যাক্টিভ না, কারণ তারা যদি অ্যাক্টিভ করতো বা খেয়াল করতো অবশ্যই মনে করেন এগুলো একটু কেয়ার করতো। পুলিশ বলছে আইনের প্রয়োগ থাকা সত্ত্বেও মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রাইড শেয়ারিংয়ে ঢুকছে নতুন অদক্ষ চালক, যে কারণে বাড়ছে দুর্ঘটনা। ট্রাফিক বিভাগে যেসব পুলিশ সদস্যরা আছেন তারা ইতিমধ্যে ওভারবার্ডেন দায়িত্বের ক্ষেত্রে। আমাদের ম্যান পাওয়ারের সংকট আছে, ফলে অনেক সময় সন্ধ্যার পরে বা রাত্রি 8টার পরে বিভিন্ন পয়েন্টগুলোতে আমরা তাদেরকে ডিপ্লয়মেন্ট করতে পারি না। আর ডিপ্লয়মেন্ট না থাকার কারণে তখন বিশৃঙ্খলা তৈরি হয়। এ পরিস্থিতিতে ডিজিটাল মনিটরিং বাড়ানোর তাগিদ দুর্ঘটনা বিশেষজ্ঞদের। ট্রাফিক আইন মানতে বাধ্য করার তাগিদ তাদের। ডিজিটাল মনিটরিং করতে হবে, কারণ হচ্ছে যে একজন মোটরসাইকেল আরোহী যখন ডানে বামে বা যে কোনোভাবে ইন্টারসেকশন পার হয়ে বা সিগন্যাল অমান্য করে চলে যায়, তাকে যদি আর ধরা না হয় তাহলে কিন্তু সেটা সাহস পেয়ে গেল। ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে তাকে যদি ফাইনটা যে কোনো 1 মাস পরে হলেও যদি তাকে আদায় করা যায় তাহলে একটা ভয় থাকবে। প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ মোটরসাইকেল নিবন্ধন দেওয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবীণ আইনজীবী ও হাইকোর্টের বিচারপতি টি.এইচ. খানের সুপ্রিম কোর্টের জানাজা হয়েছে সকালে। কাল গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে দাফন করা হবে মরদেহ। টি.এইচ. খানের মৃত্যুতে আইন অঙ্গন একজন অভিভাবক হারিয়েছে বলে শোক প্রকাশ করেছেন তার সহকর্মীরা। 1947 সালে আইন পেশায় যোগ দেন তাফাজ্জল হোসেন খান, যিনি টি.এইচ. খান নামেই বেশি পরিচিত। প্রবীণ এই আইনজীবী আন্তর্জাতিক অপরাধ আদালত রুয়ান্ডা ট্রাইব্যুনালের বিচারপতি নির্বাচিত হন। একই সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পদেও বিচার কাজ পরিচালনা করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। রোববার বিকালে রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে 102 বছর বয়সে মারা যান তিনি। সকালে হাইকোর্ট প্রাঙ্গণে তার জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীরা। উনি ঢাকা শহরে 62-64 সন থেকে বিভিন্ন জায়গায় জমিতে ইনভেস্ট করেছেন। উনি ব্যাংকে টাকা উনি বিশ্বাস করতেন না, ব্যাংকে টাকা রাখতেন না। 26 বিঘাস জায়গাটা আপনারা সবাই চিনবেন, আগারগাঁও এলাকা, যেখানে আজকে নতুন নতুন সরকারি ভবন হচ্ছে, রেডিও বাংলাদেশ হচ্ছে। এইসব আইনের জগৎ একজন অভিভাবক হারিয়েছেন বলে মন্তব্য করেন তার সহকর্মীরা। আইনের বিশদ ব্যাখ্যা এবং একটি মামলায় কত রকমের আইনি প্রশ্ন থাকতে পারে এটা উনি বিভিন্নভাবে বিশ্লেষণ পরীক্ষা নিরীক্ষা করে রাখতেন, যাতে আদালত যদি কোনো প্রশ্ন করে যে কোনো আইনের ব্যাপারে উনি যেন তাৎক্ষণিক তার উত্তর দিতে পারেন। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি। আমরা মনে করি বিচারপতি টি.এইচ. খান আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন এবং এই জগতের আইনের জগতে আমরা একজন অভিভাবককে, আইনের অভিভাবককে হারিয়েছি। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। বিচারপতি টি.এইচ. খানের সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে হয়নি কোনো বিচার কাজ। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর জানাচ্ছি শিরোনামগুলো। কুমিল্লার পরামর্শক হয়ে ঢাকায় টাইগারদের সাবেক কোচ স্টিভ রোড, দেশি বিদেশি সমন্বয়ে তৃতীয় ট্রফির লক্ষ্য ভিক্টোরিয়ান্সের। সালাউদ্দিনের সঙ্গে কাবরেরা সাক্ষাৎ, কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা, নতুন কোচের কাছে সাফল্য চান বাফুফের সভাপতি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ডাকআউটে সাকিব তামিমদের সাবেক কোচ স্টিভ রোডস। শিরোপা জয়ের লক্ষ্যে রোডসকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ভিক্টোরিয়ান্সরা। দলটির হেড কোচ সালাউদ্দিন বলেছেন, দেশি বিদেশি কম্বিনেশনে তৃতীয় শিরোপাই লক্ষ্য তাদের। আবারও বাংলাদেশে ফিরেছেন স্টিভ রোডস, তবে জাতীয় দলের দায়িত্বে নয়। বিপিএল এর অন্যতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংলিশ কোচকে। 3 বছর পর সাবেক গুরুকে পেয়ে মাশরাফি মাহমুদুল্লাহদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। কোচিং দর্শন ও ব্যক্তিত্বে টাইগার ক্রিকেটে স্মরণীয় নাম রোডস। তাঁর অধীনে প্রথমবার কোনো ট্রাইনেশন সিরিজ জিতেছিল বাংলাদেশ, কিন্তু 2019 বিশ্বকাপে দলের ব্যর্থতায় চাকরি হারিয়েছিলেন।
তবে তৃতীয় শিরোপার লক্ষ্যে দেশি সফল কোচ সালাউদ্দিনের সঙ্গে রোডসের কেমিস্ট্রিতে বাজিমাত করতে চায় ভিক্টোরিয়ানরা। ওয়ান অফ দ্য সাকসেসফুল কোচ বাংলাদেশের, তার মাথা থেকে হয়তো অনেক ভালো কিছু আসতে পারে। সে আমাদের পরামর্শক হিসেবে আসছে এবং আমার কাছে মনে হয় যে সে হয়তো আমাকে অনেক ভালো ভালো ইনপুট দেবে এবং স্পেশালি আমি মনে করি যে আমি হয়তো অনেক কিছু শিখতে পারবো তার কাছ থেকে, যে আসলে কিভাবে অনেক কিছু হ্যান্ডেল করতে হয়। কুমিল্লার ডাগআউটে হাই প্রোফাইল কোচ, মাঠে ফাফ ডু প্লেসি, সুনীল নারায়ণ, মঈন আলীর মতো বড় ক্রিকেটাররাও আছেন। মুস্তাফিজ, ইমরুল, লিটনরাও দেশের ক্রিকেটের বড় নাম। যেহেতু নাম্বারটা বড় লোকাল প্লেয়ারদের এবার এবং তারা বেশি সুযোগ পাবে, সেখানে তাদের পারফর্ম করাটা খুব বেশি জরুরি। ইন্টারন্যাশনাল প্লেয়াররা হয়তো তাদেরকে নেওয়া হয়েছে তারা যেন পারফর্ম করে, বাট লোকাল প্লেয়ার যদি পারফর্ম না করে তখন কিন্তু টিমটা সাফার করবে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট বিপিএল, কিন্তু 20 ওভারের টুর্নামেন্টকে এখনও আন্তর্জাতিক মানে পৌঁছানো যায়নি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এবার ডিআরএস রাখতে পারেনি বিসিবি, যেখানে বিসিবির সিদ্ধান্তে অসহায় দলগুলো। খেলাধুলা তো এখন অনেক আগাই গেছে, তো এটা নর্মালি এটা স্বাভাবিক, যেটা আমরা ডিআরএসটা থাকলে খুব ভালো হতো। এখন না থাকলে তো এটা তো আমাদের হাতে কিছু করার নেই। এখন এটা অন্য টিম যেরকম অ্যাডভান্টেজ হবে আমরা হয়তো সেরকমই অ্যাডভান্টেজ হবো বা ডিসঅ্যাডভান্টেজ যেটাই বলেন, বাট থাকলে হয়তো ভালো হতো। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তারকায় ঠাসা দল হলেও মাশরাফি, রুবেল, তামিমদের নিয়মিত খেলার মধ্যে না থাকা মিনিস্টার ঢাকার জন্য চিন্তার কারণ। সাম্প্রতিক ফর্ম নয়, স্কিল অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আর বিপিএলকে স্বরূপে ফেরার মঞ্চ হিসেবে নিচ্ছেন তামিম ইকবাল। জমকালো আয়োজনে জার্সি উন্মোচন করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মিনিস্টার ঢাকা। আবারও ব্যস্ত হয়ে উঠেছে মিরপুর একাডেমি। ক্রিকেটারদের পদচারণায় মুখরিত স্টেডিয়াম জানান দিচ্ছে ফিরে এসেছে বিপিএল। দেশের সবচেয়ে বড় তারকা সাকিবের মাঠে ফেরা এসেছে সবার নজরে। বরিশালকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করার দায়িত্ব নিয়েছেন নিজের কাঁধে। মাঠে মনোযোগী ছিলেন তামিম মাশরাফিও। এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলে আসার পর ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি তামিম। বিপিএলকে নিজেকে ফিরে পেতে চান। ঢাকার আরেক সুপারস্টার মাশরাফিও দীর্ঘদিন মাঠের বাইরে। ইনজুরি, ফর্মহীনতা অথবা অনভ্যস্ততা কোনো কিছুকেই ভয় পাচ্ছেন না ঢাকার অধিনায়ক। অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার প্লাস অনেক ম্যাচ উইনার প্লেয়ার আছে, তো এটা ইম্পর্টেন্ট। বাট অ্যাট দ্য এন্ড আমার মনে হয় যে অ্যাজ এ টিম আমাদের ভালো খেলতে হবে, নট ইন্ডিভিজুয়ালি। এবং যদি কালেকটিভলি আমরা ভালো অ্যাজ এ টিম খেলতে পারি, ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। বিপিএলে আশা করি আমার স্টার্টিংটা ভালো হবে। দিস 10 গেমস, সো আমি আশাবাদী যে I'll do well, বাট এটা ভালো করার জন্য যা যা করার দরকার আমি প্র্যাকটিস করে যতটুকু রিকভার করা যায় তা করার চেষ্টা করছি। মাঠে যেমন ক্রিকেটাররা ব্যস্ত, মাঠের বাইরে উত্তাপ ছড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। জমকালো আয়োজনের লোগো, জার্সি উন্মোচন করেছে ঢাকা ও চট্টগ্রাম। তারকা খ্যাতিতে ঢাকা এগিয়ে থাকলেও তারুণ্য নির্ভর দল নিয়ে বাজিমাত করতে চায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারুণ্য নির্ভর দল আমাদের। নাসুম, শামীমদের মতো ক্রিকেটার আছে। সামনের 3 থেকে 4 সপ্তাহ আমরা কঠোর পরিশ্রম করে লক্ষ্যে পৌঁছাতে চাই। আমরা জানি এটা সম্ভব। সবশেষ বিপিএলে তৃতীয় হয়েছিল চট্টগ্রামের দলটি। এর আগে সেরা সাফল্য ছিল ফাইনালে খেলা 2013 সালে। এবার অতীতকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য দলটির। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশের শুরুটা হয়েছে হতাশার। ইংল্যান্ডের কাছে 7 উইকেটে হারের চেয়েও বড় কথা, রাকিবুলের দল অল আউট হয় মাত্র 97 রানে। এমন শুরুর পরও 2020 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবরের বিশ্বাস, পরের ম্যাচগুলোতে ঠিকই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এই গ্রুপে সবচেয়ে কঠিন ম্যাচটাই আগে খেলতে হয়েছে বাংলাদেশকে, কিন্তু অনূর্ধ্ব-19 বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলকে ইংল্যান্ডের সামনে এভাবে হোঁচট খেতে হবে ভাবেনি কেউ। ভাবেননি চ্যাম্পিয়ন অধিনায়ক আকবর আলীও। উত্তরসূরিদের এমন বিপর্যয়ে হতাশ হলেও এখনই সবশেষ ভাবছেন না তিনি। একটা ম্যাচ খারাপ হয়েছে, ইনশাল্লাহ আমার মনে হয় যে এখান থেকে তারা কামব্যাক করবে এবং আমাদের সবার উচিত যে তাদেরকে ব্যাক করা। কেননা এরকম একটা টুর্নামেন্টে একটা ম্যাচ খারাপ হতেই পারে, তো আমার মনে হয় যে এখনও 2টা ম্যাচ আছে, তো ইনশাল্লাহ তারা কামব্যাক করবে। এমন পরিস্থিতি থেকে উতরে উঠতে বিশ্বজয়ের অভিজ্ঞতা আছে যে কয়েকজনের, তাদের বাড়তি দায়িত্ব নিতে হবে বলছেন আকবর। সঙ্গে ম্যানেজমেন্টকে ইয়াং টাইগারদের পাশে থাকার অনুরোধও জানিয়েছেন।
সেখানে রাকিব, সাকিব, নাবিল এরা আছে। তো আমার মনে হয় যে তারা পুরো টিমটাকে এখন মোটিভেট করবে। তারা যেই ভুলগুলো করেছে সেগুলো নিয়ে তারা অবশ্যই কাজ করবে। টিম ম্যানেজমেন্ট থেকে অবশ্যই তাদেরকে গাইডলাইন দেবে, ইনশাল্লাহ তারা অবশ্যই সেগুলো রেকটিফাই করবে। গত আসরে শিরোপা জেতায় আকবরের তুরুপের তাস ছিলেন বাঁহাতি স্পিনার রাকিবুল, এবার যিনি দলের অধিনায়ক। প্রথম ম্যাচে 97 রানে অল আউট তার জন্য বড় ধাক্কাই বটে, তবে এটাকে জেগে ওঠার টনিক হিসেবে নিতে চান যুব দলের অধিনায়ক। আমরা ব্যাটিংয়ে খারাপ করেছি, এ জায়গায় উন্নতি করে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চাই। তবে বোলারদের নিয়ে সন্তুষ্ট। দ্বিতীয় ইনিংসে পিচ ব্যাটিং সহায়ক ছিল, সেখানে বোলাররা ভালো করেছে। বাংলাদেশের পরের ম্যাচ 20 জানুয়ারি কানাডার বিপক্ষে। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন কোচ হাভিয়ের কাবরেরার অধীনে সাফল্য চান কাজী সালাউদ্দিন। স্প্যানিশ কোচের ছোঁয়ায় বাংলাদেশের ফুটবলের সাফল্য আসবে বিশ্বাস বাফুফের সভাপতির। ঢাকায় আসার পর সোমবার ফেডারেশন ভবনে প্রথমবার যান জামালদের নতুন কোচ কাবরেরা। শনিবার রাতে ঢাকা পৌঁছেছেন। কোভিড পরীক্ষায় নেগেটিভ হয়ে সোমবার বাফুফে ভবনে প্রথমবার এলেন নতুন কোচ হাভিয়ের কাবরেরা। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন আর ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের সাথে ঘণ্টা দুয়েকের আলোচনা করেছেন স্প্যানিশ কোচ। এখনই নতুন কোচকে গণমাধ্যমের মুখোমুখি হতে দেয়নি বাফুফে, তবে প্রাথমিক আলোচনা শেষে প্রতিক্রিয়া জানিয়েছেন বাফুফের সভাপতি। কোচকে কথা বলতে ভালোই লেগেছে, কারণ আমরা যখন কোচকে নাবিল আর আমরা মিলে যখন কোচকে আনি ওর সাথে তো বুঝিয়ে এনেছে। সো উই আর লুকিং ফরওয়ার্ড, যে মনে হচ্ছে যে হি ইজ অ্যান অ্যাক্টিভ গাই। আমার দেশে একটা কোচ ছাড়া আজ পর্যন্ত কোনো কোচ আসেনি যে ন্যাশনাল টিম হ্যান্ডেল করেছে। দিস অনলি ওয়ান কোচ, টম আসছিল, তাছাড়া সবাই এরকমই আসছে। তো এটা দিস এ গুড প্লেস ফর দেম, যেখান থেকে যদি ভালো রেজাল্ট করে তাদের ক্যারিয়ারটা হাই হয়। আলোচনায় উঠে এসেছে জাতীয় দলের সবশেষ পারফরমেন্স, যেখানে গেল বছর বেশ কয়েকটি ম্যাচে শেষ মুহূর্তে হতাশ করেছেন জামাল তোপুরা। নতুন কোচের কাছে বাফুফের সভাপতির চাওয়া কি? উইন। লাস্ট 4 মিনিটে 5 মিনিটে আমার যে টিম জিতা ম্যাচ ফাইনালে খেলে না, প্লিজ মেক শিওর দ্যাট ডাজন্ট হ্যাপেন। কথাবার্তা মনে হচ্ছে যে উই মে বি সাকসেসফুল উইথ হিম। টিকা ইস্যুতে ইন্দোনেশিয়া সফর বাতিল হওয়ায় এই মুহূর্তে কোচের ভূমিকা কি থাকবে সেটা স্পষ্ট নয়। গুঞ্জন আছে আগেভাগেই শুরু হতে পারে লিগ, সেক্ষেত্রে দেশের ফুটবল সম্পর্কে ধারণাটাও পাবেন নতুন কোচ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাতে জানা যাবে কে হচ্ছে ফিফা দ্য বেস্ট। ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে হবে এই অনুষ্ঠানটি, যেটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 12টায়। করোনা সতর্কতায় এবারও আয়োজন ভার্চুয়াল প্ল্যাটফর্মে। গতবার এই মর্যাদার অ্যাওয়ার্ড জিতেছিলেন লেভানডস্কি, এবারও সেরা 3-এ আছেন বায়ার্নের পোলিশ স্ট্রাইকার। তার সঙ্গে লড়াইয়ে ফেভারিট লিওনেল মেসি। 1 বছর বাদে ফিফার বর্ষসেরা হওয়ার সুযোগ তার সামনে। এ দুজনের তুলনায় পিছিয়ে মোহাম্মদ সালাহ। এ মাসের 7 তারিখে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফিফা। নারীদের সেরা লড়াইয়ে বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতিয়েস ও জেনিফার হারমোসোর সঙ্গে আছেন চেলসির স্যাম কের। সেরা কোচের দৌড়ে রবার্তো মানচিনির সঙ্গী পেপ গার্দিওলা ও টমাস ঠুখেল। আর এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। দই মিষ্টি নিয়ে পরাজিত প্রার্থী তৈমুরের বাসায় হাজির নতুন মেয়র। এ সময় সালাম করে দোয়া চান আইভি। একে অপরকে শুভেচ্ছা জানিয়ে করান মিষ্টিমুখ। পরে নারায়ণগঞ্জ সিটির উন্নয়নে সব সময় আইভির পাশে থাকার আশ্বাস দেন তৈমুর। আর আইভি জানান ছিমছাম নগরী গড়ে তুলতে নেবেন চাচার পরামর্শ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকেরা। সন্তোষ প্রকাশ করে তারা বলছেন, সরকার এই নির্বাচনকে প্রভাবিত না করায় ভোটাররা নিজেদের প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পেয়েছেন। এই ধারা আগামীতেও বজায় থাকবে বলে আশাবাদ জানান তারা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের চেয়ে তিনি ৬৬,০০০-এরও বেশি ভোট পান। ভোটারের উপস্থিতি কম হলেও সার্বিক পরিবেশের প্রশংসা করেছেন নির্বাচন বিশেষজ্ঞরা। নির্বাচন কমিশন তার
দায়িত্ব পালন করেছে এবং সরকার নির্বাচনকে প্রভাবিত করে নাই, এই জন্য একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে। তো সরকার এর মাধ্যমে যে বার্তা দেওয়ার চেষ্টা করছে সেটা হলো সরকারকে বিশ্বাস করা যায়, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধীনে সম্ভব। তবে ইভিএমকে আরো ভোটার বান্ধব করার পরামর্শ দিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন। নারায়ণগঞ্জ নির্বাচন তো ভালোই হয়েছে, কোনো সংঘাত হয়নি, কোনো সমস্যা হয়নি। ইভিএম এর কারণে অনেকে ভোট দিতে পারেনি এবং পার্সেন্টেজ অনেক কম হয়েছে, সবচেয়ে কম ছিল। ইভিএম এর যে সমস্যাগুলো সেগুলো দূর করা যায়নি। ইভিএম এর সমস্যা তো আগামীতে ভালো করে দেখতে হবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ধারাবাহিকতায় ভবিষ্যতে সব নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে, এমনটাই প্রত্যাশা বিশিষ্টজনদের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটের পরদিনই তৈমুরের বাসায় বেড়াতে গেলেন আইভি, সাথে নিয়ে গেলেন দই আর মিষ্টি। সালাম করে দোয়া চেয়েছেন আইভি, একে অন্যকে মিষ্টি মুখও করিয়েছেন। পরে নারায়ণগঞ্জ সিটির উন্নয়নের সবসময় আইভির পাশে থাকার আশ্বাস দেন তৈমুর। রোববার জিতেই আইভি ঘোষণা দিয়েছিলেন মিষ্টি নিয়ে তৈমুরের বাসায় যাবেন। সোমবার বিকেল 5টার দিকে ঠিক হাজির প্রধান প্রতিদ্বন্দ্বীর মাজদাইরের বাসায়। এ সময় সালাম করে দোয়া চান আইভি, শুভেচ্ছা জানান তৈমুর আলম ও তার পরিবারের সদস্যদের। পরে একে অপরকে মিষ্টি খাইয়ে দেন। সেলিনা হায়াত আইভিকে আপেল, মাল্টা ও 2 রকম মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন তৈমুর আলম খন্দকার। এ সময় তিনি বলেন, আইভির সাথে তার পারিবারিক সম্পর্ক, ভোটের মাঠে কি হয়েছে সেটা ভুলে গেছেন। তার যে কোনো বিপদ আপদ, যে কোনো সুবিধা অসুবিধার অদৃশ্য শক্তির মতো তার মাথায় আমার। অতএব এটা নির্বাচন, এটা বিষয় না, এটা নির্বাচন 16 তারিখে চলে গেছে। আগামী দিন যাতে সুন্দর হয় তার পাশে আমি ছিলাম, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। নির্বাচন নিয়ে কোনো বিভেদ নেই বলেও জানান আইভি। বলেন তৈমুর আলমের পরামর্শ নিয়ে গড়ে তুলবেন ছিমছাম নগরী। আমাদের একটা পারিবারিক সম্পর্ক, এটা বজায় থাকবে। এটা আমি পুরা নির্বাচনেই বলার চেষ্টা করেছি যে রাজনীতির জায়গায় রাজনীতি, কিন্তু পারিবারিক সম্পর্কের জায়গায় সেই সম্পর্কে কখনো ঘাটতি হবে না। পূর্বে যেরকম ছিল এখনো সেরকমই থাকবে। এবার স্বতন্ত্র তৈমুরকে 69,000 ভোটে হারিয়েছেন নৌকার আইভি। এর আগেও বিএনপির সাকোয়াতকে হারিয়ে নারায়ণগঞ্জের মেয়র হন তিনি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। ব্যাংক হিসাবের বিপরীতে নানা রকম ফি ও শুল্কের চাপে আমানতকারীরা, কারণ দর্শানো ছাড়াও কেটে রাখা হচ্ছে টাকা। হিসাব পরিচালনার খরচ ও মূল্যস্ফীতির হিসাব আনলে বেশিরভাগ ক্ষেত্রেই বছর শেষে কমছে গ্রাহকের আমানত। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে আমানতকারীদের স্বার্থ রক্ষায় কয়েক দফা নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকের কোনো সঞ্চয়ী হিসাবে গড় আমানত 1 লাখ টাকা থাকলেই বছরে রক্ষণাবেক্ষণ ফি দিতে হয় 400 টাকা। ডেবিট কার্ডের জন্য 500 টাকা, আবগারি শুল্ক 150 টাকা। এসবের সাথে যোগ হয় 15% ভ্যাটের খরচ। বিশ্লেষণে দেখা যায় এমন অঙ্কের আমানতে বছরে বড়জোর 2 থেকে 3 হাজার টাকা পাওয়া যায়। বছর শেষে সব খরচ বাদে সুদ পাওয়া যায় 1 থেকে 1.5% পর্যন্ত, যেখানে গড় মূল্যস্ফীতি 5.5%-এরও বেশি। সারা বছর যে আমাদের অ্যাকাউন্টের এগেনস্টে 4-5 ধরনের চার্জ কেটে নিচ্ছে, যেটা থেকে আমাদের আসলে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা রেখে ওখান থেকে প্রফিট তো দূরের কথা, সেটা থেকে আমাদের ব্যাংকে চার্জ দিয়ে উল্টো আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে টাকা কমে যাচ্ছে। চলতি হিসাবে টাকা রেখে সাধারণত সুদ পাওয়া যায় না, তবে বহন করতে হয় রক্ষণাবেক্ষণ সহ নানা খরচ। খরচের খাতও সবসময় উল্লেখ করে না কোনো ব্যাংক, থাকে হিসাবের গরমিল। আমরা যে এটাকে একেবারে অস্বীকার করছি এটা নয়। কোনো ব্যাংক যদি তার নির্ধারিত চার্জের বাইরে যদি এটা করে থাকে, তাহলে I think customer has the right to go to central bank, as well as I think they should lodge their complaint fast to the management of that particular bank. ব্যাংক খাতের সেবার দামে শৃঙ্খলা আনতে গত জুন মাসে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। তবে তা কতটুকু কার্যকর করতে পেরেছে নিয়ন্ত্রক সংস্থাটি? আগে যে সমস্ত বিভিন্ন জাতীয় কমপ্লেন আসতো এই জাতীয় চার্জ সংক্রান্ত, এখন একেবারেই নগণ্য, কারণ তাতে আমরা ধরে নিচ্ছি যে এই সার্কুলারকে বাস্তবায়িত হচ্ছে। ইনফ্লেশনের কমে রেট সঞ্চয়পত্র বলে বা এসটিডি বলেন বা এফডিআর বলেন, তাদের
ইন্টারেস্ট কম দেওয়া যাবে না, এবং সমস্ত ব্যাংকগুলো এটাকে এখন ফলো করছে। মেয়াদি আমানতেও সুদের হার 3 থেকে শুরু করে 6% নিচে, যেখান থেকে উৎসে কর ও আনুষঙ্গিক খরচ মূল্যস্ফীতি বাদ দিলে প্রকৃত সুদ হার ঋণাত্মক। এসব ক্ষেত্রে বড় অঙ্কের আমানতকারীরা তুলনামূলক বেশি সুদ পান। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুঁতি, টেবিল ম্যাট থেকে শুরু করে মোড়ার কাভার, কম্বল, বিভিন্ন নকশার ব্যাগ ও শাল নিয়ে বাণিজ্য মেলায় পসরা সাজিয়েছেন বিদেশি ব্যবসায়ীরা। তবে ক্রেতাদের দাবি পণ্যের দাম বেশি, আর ব্যবসায়ীরা বলছেন ক্রেতারা কিনছে কম, দেখছে বেশি। ভারতের জয়পুরের মোড়া কাভার দেখতে স্টলে ভিড় করছেন দর্শনার্থী ও ক্রেতারা। জরি ও সুতায় তৈরি বাণিজ্য মেলায় নতুন পণ্য এটি, বিক্রি হচ্ছে 2000 টাকায়। একই স্টলে সিল্কের কম্বল, দাম 4000 টাকা। নতুন একটু মনে হচ্ছে আমার এই মোড়ার কভারগুলো জয়পুর থেকে এসছে, একটু ডিফারেন্ট, কিন্তু আমি চাচ্ছিলাম একটু স্মল সাইজ। আমরা যারা বাণিজ্য মেলায় আসি একটু টার্গেট থাকে একটু কমের মধ্যে কিছু ভালো জিনিস পাওয়ার, কিন্তু যদি নর্মাল মার্কেটের মতোই দামটা থাকে সেক্ষেত্রে আসলে একটু টাফ হয়ে যায়। होम प्रोडक्ट है, सोफा है, मुड़ा है और बेड कवर है, बेड शीट है। এছাড়াও পুঁতির তৈরি নতুন ধরনের টেবিল ম্যাট নিয়ে হাজির ভারতের আরেক ব্যবসায়ী। কালো, সাদা ও সোনালী সহ রয়েছে বেশ কয়েকটি রং। ये टेबल, सेंटर टेबल, डाइनिंग टेबल, टी टेबल, जहाँ पे भी आप चाहें, और वॉल हैंगिंग में भी इसे यूज कर सकते हैं। মানে একটা জায়গায় সুন্দর করে সাজালেও ভালো লাগবে, কিন্তু প্রাইসটা আমার কাছে আসলে অনেক বেশি মনে হচ্ছে। এবারও কাশ্মীরের চাদর, বিভিন্ন নকশার পাটোরা, মটকা ও জয়পুরের ব্যাগ নিয়ে মেলায় পসরা সাজিয়ে বসেছেন পাকিস্তান ও ভারতের ব্যবসায়ীরা। বেচাকেনা চললেও তা গেল বছরের তুলনায় অনেক কম দাবি ব্যবসায়ীদের। ক্রেতারা কিনছেন কম, দেখছেন বেশি। ইন্ডিয়ান ব্যাগ দেখলাম এখানে, ভালোই লাগছে দেখতে। Sale is little bit down this year because it's a new place. It's too far from the city, Dhaka. কাশ্মীরি শালগুলো, ওইগুলোর সাইড দিয়ে এনিমেলের বর্ডার করা আছে। এটা একটা সাতুস দিয়ে আপনার একটা শাল তৈরি হতে প্রায় 1.5 বছরের মতো টাইম লাগে। করোনার কারণে 2 বছর পর পূর্বাঞ্চলের রূপগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে এবারের বাণিজ্য মেলা। মেলায় স্টল ও প্যাভিলিয়ন রয়েছে 227টি। প্রতিদিন মেলা চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।